বন্ধুদের শুভ বিকাল জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। ছুটির দিন যাচ্ছে, তারপরে বৃষ্টি হচ্ছে, ভালো মোটামুটি আবহাওয়াটা অনেক চমৎকারভাবে কাটছে। ছুটির দিনে আমরা হেলে দুলে ঘুমিয়ে সময় পার করছি। তবে যারা পুঁজিবাজার রিলেটেড তারা কিন্তু প্রতিনিয়ত কোথাও না কোথাও ফোন করছে, খবর নেওয়ার চেষ্টা করছে, মার্কেট কী হবে, তার নিচে শেয়ার ক্লাস কী হবে, এই টাইপের কর্মব্যস্ততার মধ্যে দিয়ে আসলে পুঁজিবাজারের লোকদের সময় কাটে। কারণ তাদের আসলে ছুটি বলতে তেমন কিছু নাই, 365 দিনই আসলে এই বাজার নিয়ে চিন্তা ভাবনা করতে করতে আমাদের সময় পার হয়ে যায়। তো যাই হোক, আজকে ভিডিওটা চেক করলাম। চেক করার পরে আপনাদের কমপক্ষে 15-16টা শেয়ারের অ্যানালাইসিস রিকোয়েস্ট পেলাম, সেগুলো দেওয়ার চেষ্টা করছি একে একে। যেহেতু সপ্তাহ শেষ হয়েছে, সপ্তাহ শেষে আমাদের মার্কেটের পরিস্থিতি কোথায় এসে দাঁড়িয়েছে সেটা আমাদের উইকলি চার্টে কিন্তু আমরা বুঝতে পারবো। আমরা গতদিন আপনাদেরকে ডে চার্ট দিয়েছিলাম, এমনকি ডে চার্ট অ্যাজ পার ডে চার্ট অনুসারে আমরা মার্কেটের পজিশন মোটামুটি ভালো দেখতে পেয়েছি। তবে লাস্ট দুইটা ক্যান্ডেল আমাদেরকে 100% সুখী রাখতে পারছে না। এটার কারণ হচ্ছে ট্রেন্ড লাইন ব্রেক আউট হয়েছে, আমরা জানি, সবাই জানি এটা। তো এই ব্রেকআউট অথবা ব্রেকআউটের ভিতরেই আছে এখনও বলা যেতে পারে। আমরা আওয়ারলি চার্টে দেখেছিলাম যেটা ব্রেকআউট করেছে। তো আমরা যদি লাইন চার্ট করি তাহলে কিন্তু ব্রেকআউট করা আছে। যে এটা হচ্ছে লাইন চার্টের ফরম্যাট। তো স্পার লাইন চার্ট অনুসারে যদি আমরা ধরে নিই যে আমাদের মার্কেট মোটামুটি ব্রেকআউট হয়েছে, তাহলে দুইটা যে উইক ক্যান্ডেল আছে সেই দুইটা উইক ক্যান্ডেল নিয়ে আসলে আমাদের এখনও কনফিউশন দূর হচ্ছে না। বাট আমরা হ্যাকেন এসে যদি চেক করি, অ্যাজ পার হ্যাকেন অনুসারে দেখা যাচ্ছে যে ট্রেন্ডটা কিন্তু পজিটিভ পেয়ে গেছে। এই লাস্ট যে ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল আছে এটা কিন্তু হাইকেন এসিতে লাল দেখালেও আমাদের কিন্তু এটা বড় ক্যান্ডেল ছিল। তো সেক্ষেত্রে পরের দুইটা ক্যান্ডেল সবুজ এসছে, মানে আমরা ধীরে ধীরে এরকম একটা ট্রেন্ড পেতে যাচ্ছি হয়তো। সো এই ট্রেন্ডটা যদি এরকম হয়, একটা ট্রেন্ড পেয়ে যায়, তাহলে আমাদের মন্দ হয় না। তো সেক্ষেত্রে আমরা যদি উইকলি চার্ট দেখি, উইকলি চার্ট অনুসারে আমরা কি দেখতে পাবো সেটা একটা দেখার ব্যাপার আছে। অ্যাজ পার উইকলি চার্ট অনুসারে আমরা যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পেয়েছি, এটা একটা ড্রাগন ফ্লাই রোজি ক্যান্ডেল। যদিও রেড আছে, উইক রেড থাকার কারণে হালকা কনফিউশন থাকলেও তারপরও ডোজি ক্যান্ডেলকে আমরা ইন্ডিকেশন ক্যান্ডেল বলে থাকি সবসময়। এটা যেহেতু আমরা উপরের ক্যান্ডেলটাকে হ্যামার ক্যান্ডেলস্টিক হিসেবে কাউন্টডাউন করে আমরা এতটুকু পতন হবে এটাকে প্রত্যাশা করেছিলাম, সেটা অনুসারে কিন্তু এই সপ্তাহ কিছুটা বেড়ে যে ক্যান্ডেলস্টিক করেছে এটা আপ ট্রেন্ডেরই প্রতিফলন। তো সেক্ষেত্রে এটার সাথে যদি আমরা মোটামুটি আরেকটা সবুজ ক্যান্ডেল পেয়ে যাই, সবুজ ক্যান্ডেল যেটার হাইট হইতে হবে 5800, তো এই রেঞ্জের মধ্যে 5800-এর উপরে যদি আরেকটা ক্যান্ডেল আগামী সপ্তাহে ক্লোজ করতে পারে, তাহলে কিন্তু আমরা একটা পজিটিভ বাজার নিশ্চিতভাবে পেয়ে যাব। তো সেটার জন্য আগামী সপ্তাহটা আমাদের অনেক ইম্পর্ট্যান্ট। এখন চলুন আপনাদের শেয়ারগুলো একটু চেক করার চেষ্টা করি। প্রথমে জিপি নিয়ে একজনে বলেছিলেন, আমি জিপিটা বলছি। জিপি কতটুকু নিচে আসতে পারে উনি এরকম বলেছেন। আমরা যদি দেখি যে হ্যাঁ, জিপিকে দিয়ে মার্কেট ম্যানিপুলেশন করে ইন্ডেক্সকে পজিটিভ রাখা হবে, তাহলে জিপির এই যে চার্ট দেখতে পাচ্ছি এটা ইনভ্যালিড। কারণ তখন হচ্ছে এটা মনস্তাত্ত্বিক একটা ব্যাপার থেকে যাবে। আর যদি অ্যাজ পার অ্যানালিটিক্যালি জিপি চলতে চায়, তাহলে আমার ধারণা এটা 300 টাকায় এসে তারপরে বাড়বে, মানে 50% পর্যন্ত কমার একটা চান্সেস আছে। এই কারণেই বলছি, কারণ একটা শেয়ার যখন নিম্নমুখী হয়
তখন কিন্তু তার প্যাটার্ন কমপ্লিট না করে কিন্তু হুট করে উপরে যায় না। আমরা 2 সপ্তাহে যেভাবে শেয়ারটা 200 টাকার কাছাকাছি দাম বেড়েছে, তো সেখানে 4 সপ্তাহ জুড়ে এখনও তেমন কোনো কারেকশন আমরা হয়নি। আমরা অ্যাটলিস্ট পুরো বাজারটাও যদি না ধরি, রিসেন্ট হাই এবং রিসেন্ট লো যদি ধরি, তাহলেও কিন্তু আমাদের 300 টাকা হচ্ছে 61.8%। তো 61.8%, এটা এই 300 টাকাটা এর জন্য একটা বড় ধরনের মাইল ফলক। আমরা মনে করছি 300 টাকা এসে জিপি বেড়ে যাবে। তারপরে আরেক ভদ্রলোক জানতে চেয়েছেন বিডি থাই। আমি বিডি থাইয়ের উইকলি চার্টগুলো আসলে দেখছি। এটা কারণ হচ্ছে যেহেতু সপ্তাহ শেষ হয়েছে, সপ্তাহ শেষে ওই নির্দিষ্ট শেয়ারগুলো ঘোরার কতটুকু সুযোগ তৈরি হয়েছে বা কালকে থেকে ঘুরবে কিনা সেটা দেখতে হলে আমাদের উইকলি চার্ট আসলে দেখতে হয়। তো আমরা অতীতেও দেখেছি যতটুকু বাড়ে ততটুকু 50% অথবা 61.8% কমে তারপরে বাড়ে, কিন্তু এটার ক্ষেত্রে আমরা দেখলাম যতটুকু বেড়েছে প্রায় 100%ই কারেকশন হয়ে নিচে চলে আসছে। তাহলে এই শেয়ারটাও তো দেখছি রিসেন্ট যে হিস্ট্রিটা ছিল 13 টাকা, সেই 13 টাকা এসে প্রায় টাচ করেছে, আর মাত্র 50টি পয়সা বাকি আছে। তা আমরা ধরে নিচ্ছি এটারও পতন প্রায় শেষ। এইসব জায়গা থেকে আর সামান্য অ্যাকুমুলেশন করে শেয়ারটা বাড়ার চেষ্টা করবে, কিন্তু সেটার সাথে এই শেয়ারটাকে অবশ্যই ভলিউমকে ইনক্রিজ করতে হবে। ভলিউম বাড়া ছাড়া এটা বাড়বে এরকম প্রত্যাশা করাটা ভুল হবে। ভলিউমের দিকে নজর রেখে কিন্তু আমাদেরকে সব বাই সেল করতে হবে, এটা ছাড়া আর কোনো বাই ক্যান্ডেল এখনো পর্যন্ত আসেনি। চলুন আমরা মীর আক্তার দেখি। এক ভদ্রলোক জানতে চেয়েছেন মীর আক্তারটা দেখার জন্য। তো মীর আক্তার আমরা রিসেন্টলি জিপির সাথে মীর আক্তারকে বেশ ভালোভাবে বাড়তে দেখেছি। 36.50 থেকে একেবারে 52 টাকা, মানে খুব অল্প সময় খুব ভালো বেড়েছে। এমনকি যতটুকু পতন হয়েছে ফ্লোর থেকে বেরোয়ার পরে পুরো পতনটাই কমপ্লিট করেছে। তো এখানে যতটুকু কমপ্লিট করেছে সেটা অনুসারে যদি আমরা হিসাব করি, আমরা সেটা কতটুকু আসবে সেটা অনুসারে অলরেডি যতটুকু আসার একটা পর্যায়ে এসছে 50% পর্যন্ত কারেকশন করেছে, যেটা 43 টাকা 50 পয়সা। এখন যে ক্যান্ডেল তৈরি করেছে সেটা আসলে আপ ট্রেন্ড যাওয়ার মতো ক্যান্ডেল, এমনকি আপ ট্রেন্ড যাবে, এটা আর 61.8% আসার সুযোগ নাই বললেই চলে। তো মীর আক্তার নিয়ে আমি মোটামুটি পজিটিভ। তারপরে সোনালী পেপার নিয়ে আসলে রিকোয়েস্টের শেষ নাই। সোনালী পেপার প্রতি 2-1 দিন পর পরে আসলে দেওয়া হচ্ছে, তারপরে এত রিকোয়েস্ট আসছে। এটা নিয়ে আমাদের একটা বর্ণনা ছিল, সেটা আমরা বলেছি। এখন এই শেয়ারটাতে একটা উইকলি রিভার্সাল ক্যান্ডেল এসছে। রিভার্সাল ক্যান্ডেলটা বেশ ভালো একটা ক্যান্ডেল আমি বলবো। সেই ক্যান্ডেল অনুসারে আমরা মার্কেটে একটা আসলে রিভার্সাল খুঁজে পাই, এটা হলো উইকলি চার্টে। আর ডে চার্টে তো অবশ্যই দাম বেড়েছে, নাহলে তো উইকলি চার্ট ক্রিয়েট করেনি। তো গত 3 দিনে যে যতটুকু প্রাইস বেড়েছে, গত দিন একটু বেশি বেড়েছে, তো সেটা অনুসারে আমরা কতটুকু এটার প্রত্যাশা করতে পারি আমরা সেটা আগে দেখি। আমরা রিসেন্ট হাই আর লোটা যদি চেক করি তাহলে কতটুকু যাওয়ার সুযোগ আছে সেটা দেখা যেতে পারে। 240 পর্যন্ত এটা খুব কমনলি যাওয়ার সুযোগ আছে, 263 পর্যন্ত একটা সুযোগ থাকে। তার মানে এটা হচ্ছে 100 টাকা বাড়ার মতো এটার জায়গা আছে। তো আদৌ কি এই ধাপে 100 টাকা বেড়ে যাবে একদম তত্তর করে যেভাবে পড়েছে, একদম সেভাবে কি এটা উঠে যাবে? সেটা বুঝতে হলে শেয়ারটাকে 190 টাকা পার করতে হবে। এই রেঞ্জটা পার করলে আমরা বুঝতে পারবো যে বাকি সময়টা শেয়ারটা যেতে তেমন খুব বেশি সময় লাগবে না। এই হচ্ছে সোনালী পেপারের রিসেন্ট স্ট্যাটাস। সালভো কেমিক্যাল আমরা রিসেন্টলি দেখেছি বড় ধরনের গেমলিং শেষ করেছে। গেমলিং বলতে আমি যেটা বুঝাচ্ছি, আমাদের মেজরিটি শেয়ারই ফ্লোর থেকে বেরিয়ে ক্রমান্বয়ে নিচে আর নিচে গেছে। এটা কিন্তু তার সাইকেলটা খুব অল্প সময়ের মধ্যে শেষ করেছে।
তো শেষ করে যেখান থেকে এসেছিলো তার থেকে একটু উপরে ক্লোজ করেছিল, তারপরে পতনটা যেভাবে হওয়া উচিত সেভাবে হয়েছে। এবং রিসেন্টলি পতনটা বেশি হয়েছে, এটা কারণ হয়তো বা গভর্নমেন্ট চেঞ্জের পরে এটা প্রেজেন্ট গভর্নমেন্টকে সাপোর্টেড করেনি, এটা একটা কারণ হতে পারে। আর একটা কারণ হচ্ছে শেয়ারটা যে লেভেল থেকে বেড়েছে, যে লেভেল থেকে আমরা বারবার বলবো যেখান থেকে গেম হয়েছে, এই টাইপের যতগুলো শেয়ার আইপিডিসি থেকে শুরু করে অধিকাংশ শেয়ার সেগুলা তার যেখান থেকে বেড়েছে সেই হিস্ট্রির কাছাকাছি না আছে, কিন্তু আর বাড়তে পারেনি। তো এই শেয়ারটার ক্ষেত্রেও আমি সেই কথাটা একদম উড়িয়ে দিচ্ছি না। এই শেয়ারটা যেখানে বেড়েছিল সেখান থেকে আসতে হলে এটাকে 18 থেকে 26 টাকার মধ্যে একটা রেঞ্জ করা আছে, সেই রেঞ্জের মধ্যে এসে তাকে দাঁড়াতে হবে। তো সবসময় দাঁড়াতে হবে এরকম আমি মিন করছি না। এটা দুইটা কারণ আছে, একটা হচ্ছে ফান্ডামেন্টালি খারাপ নিউজ থাকতে পারে, তারপরে ইপিএস ডিক্লারেশনের ক্ষেত্রেও খারাপ হতে পারে, অনেকগুলা কারণ থাকতে পারে। তো সেটার জন্য আমি বড় ধরনের একটা সাপোর্ট জোন ক্রিয়েট করে রেখেছি, যেটা যদিও সাপোর্ট জোনের এরিয়াটা খুব কাছাকাছি জায়গায়, কিন্তু আসবে কিনা জানি না। উইকলি চার্ট অনুসারে ক্যান্ডেল অলরেডি রিভার্স করছে, তো রিভার্সাল ক্যান্ডেল অনুসারে যদি আমরা বুঝতে পারি তাহলে বোঝা যাচ্ছে যেমন এই যে 4 দিনের মধ্যে 2 দিনে দাম বেড়েছে, এমনকি প্রাইসটা একটু বেশি। তো সেক্ষেত্রে পড়তে পড়তে হয়তো এটা একটা ছোট ছোট সুইং দিচ্ছে, সেরকম হবে কি না সেটা দেখতে হলে ডে চার্টে প্রতিদিন ফলো আপ থাকতে হবে। তো ডে চার্টের ফলো আপগুলা আপনাকে ট্রেন্ড লাইন, সাপোর্ট, রেসিস্ট্যান্স প্লাস ফান্ডামেন্টাল নিউজ সব চেক করে কিন্তু বুঝতে হবে এই রেসিস্ট্যান্স ভাঙছে কি না বা কোথায় কি হচ্ছে। তার আগে আসলে পুরোপুরি ডিসিশন নেওয়া যাবে না। এশিয়াটিক ল্যাব কি অ্যাভারেজ করবেন কিনা, তো কেনা ছিল 46 টাকা 30 পয়সা বাই, সুন্দর করে লিখেছেন। আমি সবসময় এরকমই আসলে দেখতে চাই। তো আমি রিসেন্টলি সেটা ফিবো ড্র করেছিলাম, যেটা এই জায়গাটা ছিল 34 টাকার যে রেঞ্জটা ছিল সেটা ছিল ওর প্রায় 80%-এর কাছাকাছি পতন টোটাল উত্থানের, 78 পয়েন্ট সামথিং সম্ভবত, আমি আর ওদিকে যাচ্ছি না। তো যতটুকু বেড়েছিল তার চেয়ে তারা হায়ার লো করে কিন্তু এটা আবার বাড়ার চেষ্টা করছে। তা এখন বিষয়টা হচ্ছে এটা 35 টাকার নিচে ক্লোজ করেছে, যদি 37 টাকার উপরে ক্লোজ করতে পারতো এটার জন্য খুবই সোনাসুহাগা হতো, তখন বলতাম আপনি আগামী দিনে এটাকে অ্যাভারেজ করেন। এই রেঞ্জের মধ্যে কোনোভাবেই শেয়ারটা আর 34 টাকা 60 পয়সার নিচে যেতে পারবে না। যদি নিচে যায় তাহলে অনেক নিচে পড়ে যাবে, আর 37 টাকার উপরে গেলে শেয়ারটা একটা ট্রেন্ড পেয়ে যাবে, মোটামুটি একটা ট্রেন্ড পাবে। এটা আমরা ধরে নিব যে তার পতন শেষ। এখন সে এই জায়গাগুলোতে কিছুটা উপরে নিচে গিয়ে ধরেন এই জায়গা থেকে ব্রেকআউট করে সে আরেকটু উপরে হায়ার হাই করলো, এটা একটা হাই, এখানে একটা হাই করলো, আবার নিচে আসলো, আবার গেল, অথবা সাইডে মুভমেন্ট করে করেও যাওয়ার একটা সুযোগ আছে, যেহেতু যেগুলো বড় ধরনের পতন হয়েছে। আর নতুন শেয়ারগুলোর ক্ষেত্রে আমরা দেখি একটা উত্থানের পরে একটা বড় পতন হয়, তারপরে ধীরে ধীরে আবার উত্থান পতন দিয়ে ওর লাইফ সাইকেলটা শেষ করে। তো এক্ষেত্রে এশিয়াটেকও এটার ব্যতিক্রম না। ফুয়াং ফুড সম্বন্ধে জানতে চেয়েছেন। ফুয়াং ফুডের প্রোডাক্ট আছে বাজারে অ্যাভেলেবেল, প্রোডাক্টের মানও ভালো, সব কিছু ভালো, কিন্তু শেয়ারটা কেন বিজনেস খারাপ করছে দিনের পর দিন এইটা আসলে বোধগম্য হচ্ছে না। তো বিজনেস যত খারাপ হবে তত বেশি শেয়ারের মূল্য, যদি গেমলিং স্টাইল না থাকে তাহলে কিন্তু পতন অবধারিত থাকে। তো সেক্ষেত্রে আমরা উইকলি চার্ট অনুসারে দেখতে পাচ্ছি শেয়ারটা হিস্ট্রি কিন্তু অনেক নিচে, সেসব জায়গা থেকে ধীরে ধীরে এটা উপরে উঠেছিল। এটা যে 40 টাকা পর্যন্ত ফার্স্ট টাইম গিয়েছিল একবার, সেটা হচ্ছে 12-13 সালে। তো এরপরে এটা আবার পতন হয়ে রিসেন্টলি এটা তার হিস্ট্রি টাচ করে অনেক উপরে হায়ার হাই ক্লোজ করেছে। তো এখন সেটা দাম পড়ছে ক্রমান্বয়ে, দাম পড়লে কতটুকু যৌক্তিক প্রাইসে এসে দামটা থামতে পারে আমরা সেটা এখন ট্রেস আউট করি উইকলি। সেটা অনুসারে দেখতে পাচ্ছি
এসে তার যত ধরনের জায়গাগুলোতে এসে সাপোর্ট নিয়ে দাঁড়ানোর কথা সবগুলোতে চেষ্টা করা হয়েছে, কিন্তু দাঁড়ায়নি, নিচে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি সম্ভাব্যতা একটা যাচাই করতে চাই, সেক্ষেত্রে এটা সম্ভাব্য দাঁড়ানোর একটা গতিপথ থাকতে পারে। এই জায়গাটাতে মুভমেন্ট থাকতে পারে, যেটা 13 টাকা থেকে 16 টাকার কাছাকাছি, অলরেডি 16 টাকার কাছাকাছি প্রাইস আছে। এই জায়গাটায় এসে যদি এটা ঘুরতে পারে, তাহলে এই শেয়ারের জন্য সোনায় সোহাগা হবে। রিসেন্ট বাড়বে টাড়বে এরকম কোনো কিছু আসলে শেয়ারের চার্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। ওয়াংফুড, আমরানেট রিসেন্টলি আমরা জানি এটার একটা রাইট ইস্যু হয়েছিল। রাইট ইস্যুর পরে রাইট যখন ইস্যু হয় তখন শেয়ারটার দাম ছিল এক্স্যাক্টলি 56-57 টাকা। এই যেখানে একটা মুভমেন্ট ছিল, এই মুভমেন্টটাই ছিল রাইটের সময়কাল। তো আমরা জানি যে কোনো শেয়ারের ক্ষেত্রে যখনই রাইট দেয় তখন যত টাকা সাবস্ক্রিপশন করা থাকে রাইটের জন্য জমা দিতে হয়, যারা রাইটের রেকর্ড ডেটে থাকবে তত পরিমাণ পর্যন্ত কারেকশন হয়। তো এই ক্ষেত্রে সেটার রেঞ্জ ছিল কিন্তু 28 টাকা। আমি এটা আরও অনেকবার অ্যানালাইসিস দিয়েছি, তখন বলেছি সে 28 রেঞ্জে কিন্তু সেটা আসেনি, না এসে 31 টাকা থেকে এটা ঘুরে গেছে। সেখান থেকে ঘুরে ফিরে একটা জায়গায় সাইডে মুভমেন্ট করেছে। একটু আগে আমরা যেটা বলেছিলাম কয়েকটা শেয়ারের ক্ষেত্রে কীভাবে সাইডে মুভমেন্ট করে, দেখেন এটা লো ছিল 31.50, উপরে গেছে আবার কারেকশন করেছে, যেটা নিচে যায়নি, হায়ার হাই করেছে, এখন নিচে আসার চেষ্টা করছে। তাহলে আমরা ধরে নিব এটা যেহেতু হায়ার হাই করেছে, হায়ার লো করার সম্ভাবনা আছে। তাহলে সেক্ষেত্রে হায়ার লো যদি করে শেয়ারটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা একটা ভ্যালিড চ্যানেলও ড্র করি, তাহলে কিন্তু এটা আমার ধারণা 33 টাকার নিচে নামার সম্ভাবনা ক্ষীণ একদম। মানে এখান থেকে যদি বাড়তে হয় হায়ার লোয়ার হাই করে, তাহলে কিন্তু 34 টাকা থেকে শেয়ারটার দাম 33 টাকা থেকে শেয়ারটার দাম বেড়ে যাবে। এটা আমার প্রত্যাশা। এর মধ্যে এটা সাবস্ক্রিপশন কমপ্লিট হয়েছে কিনা বা শেয়ার যোগ হয়েছে কিনা এইটা আমার জানা নেই। তো এটা আপনারা দেখে চেক করবেন। যদি শেয়ার যোগ হয়, শেয়ারের সংখ্যা অনেক বেশি হয়ে যাবে, সেক্ষেত্রে এটা নিয়ে নতুনভাবে কোনো গেম উপরে শেয়ারটা উপরে যাওয়া এটা একটু অনেক ডিফিকাল্ট হবে। মানে গেলেও খুব অল্প জায়গার মধ্যে রেঞ্জিং হবে, ছোট ছোট জায়গায় এটা উঠানামা করবে। তো এই জায়গাটাতে আপনারা থাকবেন কি থাকবেন না আপনারা নিজেরাই সিদ্ধান্ত নেবেন। মালিক স্পিনিং দেখতে চেয়েছেন একজনে। মালিকের ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম, মালিক যদি 30 টাকা সাপোর্ট ভেঙে যায়, এটাও কিন্তু ওর একটা মেজর সাপোর্ট জোন, সেই সাপোর্ট যদি ভেঙে যায় তাহলে কিন্তু শেয়ারটা আরও অনেক নিচে নেমে যাবে। তো এটা 30 টাকার কাছাকাছি জায়গায় অনেকবার এসছে, সেখান থেকে ঘোরার চেষ্টা করে। তো যাতে এই ধরনের আর হবে কি হবে না সেই জায়গাটা দেখতে হবে। এখানে যেসব ক্যান্ডেল তৈরি করেছে এটা একটা অ্যাকুমুলেশন জোনে এসে সে বারবার অ্যাকুমুলেট করে কিন্তু উপরে যাচ্ছে, কিন্তু অনেক বেশি উপরে যেতে পারছে না। 36 টাকার উপর না যাওয়া পর্যন্ত আমরা নতুন গতিপথ খুঁজে পাচ্ছি না। আবার 30 টাকা না ভাঙলেও আমরা অনেক নিচে আসবে এটা বলতে পারছি না। তো এটা এমন একটা জায়গায় আছে, এসব শেয়ার এই মুহূর্তে ইনভেস্টমেন্টের জন্য আমি সুইটেবল মনে করছি না। এমআর অয়েল সম্বন্ধে জানতে চেয়েছেন। এমআর অয়েল তো আমি যতবারই এমআর অয়েলের এখানে অ্যানালাইসিস দিয়েছিলাম ততবারই কোন একটা আইডি থেকে যেন এটার অনেক গুণ কীর্তন করে করে মেসেজ দেওয়া হতো, এটা অমুক বিদেশি কোম্পানি কিনছে, এটা অনেক দূর বেড়ে যাবে, এই হবে সে হবে, বহুত কাহিনী। বা একটা চ্যানেল করলাম, সেখানেও কমেন্টে যারা শান্তি পায় না আসলে। তো এখন আর ওগুলো নিয়ে মাথা ঘামাই না, যে যার যার মতো করে কমেন্ট করুক, প্রয়োজন বোধ করলে অ্যান্সার করবো, আদারওয়াইজ দরকার নেই। যেমন গতকালকে হুট করে একজনে লিখে বসলো কি, হেডলাইনে আপ্তাপটো ওটা দিয়েছেন, কনফিডেন্স ইভেন্ট দিয়েছেন, ভিতরে তো নাই। আরে ভাই, আপনি ভিতরে ঢুকলেই তো পাবেন। আপনি কি শেয়ারটা আপনি তারপরে আবার ওনার একটা চাহিদা দেখলাম, এখানে স্ক্রিনে শেয়ারের নাম দেখা যাচ্ছে না। আমি তো এটা ইন্টেনশনালি শেয়ারের নামটা মুছে দিয়েছি, যাতে আপনারা পুরো ভিডিওটা ঠিক মতো দেখেন, অন্যান্য শেয়ারগুলো যেন দেখেন। কারণ আপনি ওই টেনে টেনে দেখবেন এটা কি শেয়ার, এটা অমুক শেয়ার, হ্যাঁ এটা দেখবো, আর দেখবো না ওইটা দেখবো না।
তো এরকম হলে কেমন হবে? আপনি দেখেন, আমি আফতাবটও কিন্তু আছে, কাশেম আছে, নাহি আছে, সবগুলো ভিতরে আছে। ইজেন লিখেছি লাস্টে, আর ইজেন আছে একদম সবার সামনে। প্রথমে আমি কিন্তু ইজেন দিয়ে শুরু করেছি। তো আমি আমার স্টাইলে করেছি, আমি আমার স্টাইলে লিখেছি। এখন আপনি না পড়ে কমেন্টস করবেন না দয়া করে। কমেন্টস করলে এটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে অন্যান্য বিনিয়োগকারীদের মধ্যে। তা আমি দেখলাম ইদানিং দুই একজন বিনিয়োগকারী এইসব অ্যান্সারগুলো, বাজে অ্যান্সারগুলো দিচ্ছে। তো যারাই বাজে অ্যান্সার করবে আপনারা প্রতিহত করবেন, আমি আশা করি। আমার পক্ষে, একার পক্ষে এত কাজ করা আসলে সম্ভব না। আচ্ছা, যাই হোক, এটা প্রসঙ্গ একটু অন্যদিকে চলে গেল। তো এমারয়েল্ডের কথা তখন আমি বলেছি, এটার যৌক্তিক প্রাইস যেটা, সেসব জায়গায় না আসা পর্যন্ত বলা যাচ্ছে না। এখন 28 টাকাটাও যে যৌক্তিক প্রাইস সেটা এখন বোঝা যাচ্ছে না, কারণ এটা ফান্ডামেন্টাল রেশিওটা চেক করলে আমরা বলতে পারবো। তবে যে স্ট্যান্ডার্ডের ভলিউম হয়েছে, অনেক চমৎকার ভলিউম, সেল ভলিউম ম্যাক্সিমামই এটা বলতে গেলে। তো সেল ভলিউম হয়েও সে যে জায়গায় আসছে, এটা একবারে লোয়ার লেভেল আমি বলবো। তো এইসব জায়গা থেকে যেমন 29 টাকা থেকে একবার 45 টাকা যাওয়া উচিত, পড়তে হইলেও এইসব জায়গায় গিয়ে পড়তে হয়। তো যেহেতু এখন লোয়ার লো করেছে, অনেক অনেক লম্বা সময়ের মধ্যে অনেক লো প্রাইস, এটা 23 ফেব্রুয়ারির পরে এটাই আবার লো, এর মধ্যে তো গেম কমপ্লিট করেছে। তো আমরা এখান থেকে একটা আপ মুভমেন্ট হয়তো পাবো, কিন্তু আপ মুভমেন্ট পেলেও এখানে আমরা একটা মোটামুটি অ্যাকুমুলেশন জোন ক্রিয়েট হয়ে যাবে এরকম। তারপর হয়তো উপরে যাবে নাকি নিচে আসবে, সেটার জন্য ফান্ডামেন্টাল রেশিওস চেক করলে আমরা বলতে পারবো। এই হচ্ছে আমার অয়েলের হিস্ট্রি। সাইহাম কটন সম্বন্ধে জানতে চেয়েছেন। এখন যেহেতু রিসেন্টলি জিএসপি সুবিধার যে বিষয়গুলা, সেগুলো নিয়ে আমাদের গ্রুপে ফোর্স দেওয়া হয়েছে। জিএসপি সুবিধা পেলে কি কি ধরনের সুবিধা আমাদের শেয়ারগুলো পাবে, সেগুলো সম্বন্ধে অলরেডি বলা হয়েছে। তো জিএসপি সুবিধা যেহেতু নতুন গভর্নমেন্ট মোটামুটি আমেরিকার থেকে আদায় করে নিয়েছে, কিন্তু গতকালকে আমরা একটা চ্যানেলে, আমাদের বাংলাদেশে কোনো একটা চ্যানেলে দেখলাম জিএসপি সুবিধা পাওয়ার পরেও 10% রপ্তানি কমেছে। তো এটা দেশে যে অস্থিরতা ছিল, সেটার কারণে একটা মাস তো আসলে ব্যবসা হয়নি। তো সেটা না হলে ওই মাসের হয়তো পার্সেন্টেজটা ঘোষণা হয়েছে। এখন দেশের অবস্থা খুবই স্বাভাবিক। এই স্বাভাবিক অবস্থায় আমরা আশা করব আবার নতুনভাবে গতিশীলতা পাবে। তো সাইম কটনের ক্ষেত্রে আমি যেটা বলবো, 13 টাকা থেকে 21 টাকা, প্রায় ডবলের কাছাকাছি, এমনকি ডবল টপও করেছে বলতে গেলে। তো ডবল টপ করার পর একটা শেয়ার কারেকশানে আসবে, এটা খুবই যৌক্তিক। তো সেই কারেকশানটা হয়েছে অলরেডি, যে ক্যান্ডেল করে আবার একটা ডোজি ক্যান্ডেল করেছে। আগামী সপ্তাহটা এর জন্য অনেক ইম্পর্টেন্ট। এটা অনেক ইম্পর্টেন্ট একটা কারণে বলছি, এখন কি এখানে ক্যান্ডেল যেটা হবে সেটা কি টাইপের হবে, সেটা টাইপটা নির্ধারণ করাটা অনেক জরুরি। কারণ হচ্ছে, আমরা যদি ধরে নিই যে এটা সে সবুজ ক্যান্ডেলই করলো, পুরোটা বডিটাও সবুজ হলো, তাহলে কিন্তু এক টাইপের মিনিং এসে দাঁড়াবে। কালারটা ঠিক করে দিলাম। যদি কোনো কারণে এরকমও ক্যান্ডেল হয়, তাহলে কিন্তু এটা একটা আপট্রেন্ড ক্যান্ডেল, তাহলে ডোজের পরে। এখন আর যদি এখানে আছে, এখান থেকে স্টার্ট হয় এরকম হয়, সেটাও কিন্তু একটা ভালো ক্যান্ডেল। যদি এত লম্বা উইক করা যাবে না, ক্যান্ডেলের সাইজ যদি এরকম হয় বেশি এক্সিলেন্ট হবে, এটা অনেক উপরে চলে যাবে তখন নির্দেশনা। আর কোনো কারণে যদি এরকম এসে দাঁড়ায়, আগের প্রাইসে ক্লোজ করে, সেটাও কিন্তু মন্দ না। তবে কোনোভাবেই আমরা এটা রেড হোক, এটা আমরা চাইবো না। যদি রেড হয় তাহলে কিন্তু ক্যান্ডেলের বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু এটা আরও পড়ার একটা সুযোগ তৈরি হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে মাস্টার একটা সাপোর্ট জোন দেখা যাচ্ছে 16 টাকা 50-এর কাছাকাছি। 16 টাকা 50-এ যদি আসে, সরি বারবার ইন্টারাপ্ট হচ্ছে, 16 টাকা 50 থেকে 70 এই জায়গাটার কাছাকাছি জায়গায় যদি
এসে প্রাইসটা এই মুহূর্তেও দাঁড়ায়, আমি বলবো এটা যৌক্তিক। আর যদি কোনো কারণে না দাঁড়ায়, এই জায়গাটাতে কোনোভাবে এটা বাই করা বা বাই সেল করার জায়গা না। এক করতে হবে 21 টাকার উপরে, আরটা হচ্ছে 1670 আসার পরে। এই হচ্ছে সাইম কটন নিয়ে আমার ওপিনিয়ন। তারপরে আর অল্প কিছু শেয়ার আছে আমি দিচ্ছি। ক্রিস্টাল ইন্স্যুরেন্স নিয়ে জানতে চেয়েছেন। ক্রিস্টালের রিসেন্টলি যে গেমটা শেষ হয়েছে, সেটা শেষ হওয়ার পরে এখনও কিন্তু আমি যে কথাগুলো বলি সেই লাইফ সাইকেল এখনও শেষ হয়নি। লাইফ সাইকেল শেষ হতে হলে হায়ার লো করেছে। এখানে ডবল টপ করার পরে ডবল টপের যে চরিত্র সেটা এখানে ভেঙে নিচে আসছে, মোটামুটি আসতেছে। এখনও আসা কমপ্লিট করেনি। আসতে হলে এটা বিভিন্ন জায়গায় আসতে হবে। এটার একটা আমরা রেঞ্জ ঠিক করে দিই। ওই দিন একজনে বলেছিলেন, একটা কমেন্টস করেছে, সেটা হচ্ছে সব শেয়ারে কি আসলে হিস্ট্রি টাচ করবে, এরকম একটা কথা। সব শেয়ার আসলে হিস্ট্রি টাচ করে না। একটা কারণে ধরুন দেখা গেলো কি আমরা ধরে নিচ্ছি এই টাইপের একটা উত্থানের পরে পতনটা হয় অনেক স্লোলি, যেমন এটা এখানে হচ্ছে। এটা আবার হেড অ্যান্ড শোল্ডার্স প্যাটার্নও ছিল। তো সব কিছু মিলিয়ে যখন পতনটা শুরু হয় তখন এটা দুনিয়ার খারাপ নিউজ শুরু হবে। ডিক্লারেশন খারাপ দিবে, ইপিএস খারাপ দিবে, হয় নেট ক্যাশ ফ্লো খারাপ হয়ে যাবে, নাহলে এনএবি খারাপ হবে। মোটামুটি খারাপের একটা লিমিট যা তৈরি হওয়ার সব কিছু হবে। হওয়ার পরে এটা যে তলানিতে আসা দরকার সেই জায়গাটায় এসে যায়। তাহলে আমরা এটার একটা যৌক্তিক প্রাইস 40 টাকার কাছাকাছি হিসাব করে ফেলতেছি আপাতত। এইসব জায়গায় এসে শেয়ারটা আবার ঘুরে যাবে এটা প্রত্যাশা করছি। তবে উইকলি চার্ট অনেক খারাপ। এর আগেও কিন্তু 55 টাকা এটার সাপোর্ট আছে, ভালো সাপোর্ট আছে আমি বলবো, শুধু ছোটোখাটো না। এই সাপোর্ট থেকেও দাঁড়াইতে পারে। যদি এটা না দাঁড়ায় তাহলে অনেক নিচে চলে আসবে। এরপরে হচ্ছে রহিমা ফুড। তো রহিমা ফুড টাইপের শেয়ার আপনারা না থাকলে বেশি ভালো। আমাদের অনেক ফান্ডামেন্টাল শেয়ার আছে। এইসব শেয়ারগুলো যখন উত্থান হয় তখন উত্থান হতেই থাকে। ফ্লোরে আটকানোর পরে এখনও এই শেয়ারের এখনও পতনই শেষ হয়নি। পতন শেষ হতে হলে অনেক সময় লাগবে। তার মধ্যে রহিমা ফুড যদি কোনো কারণে এই জায়গাটায় এখন একটা সাইডে মুভমেন্ট ক্রিয়েট করেছে, হাই করেছে। তো এই হাই করার পরে এটা যদি 150 টাকা পার করে, তাহলে আমরা ধরে নিব যে আপৎকালীন যে পতন সেটা শেষ হয়েছে। কতটুক যাবে জানি না, তবে আগে পরে গন্তব্যটা কিন্তু একটু নিচেই আছে বলতে গেলে। 150-86 টাকা না আসা পর্যন্ত এটা নিয়ে কোনো হোপ দেওয়া যাবে না আসলে। আমি কিন্তু আজকে যে অ্যানালাইসিসগুলো দিচ্ছি এগুলো কিন্তু লং টার্ম, এগুলো কিন্তু শর্টলি আপনি কোনো কিছু করতে পারবেন না। বিকন ফার্মার ক্ষেত্রেও তো গেমিংয়ের হিসাবটা আছে, একদম ইয়ের মতোই, সোলভো কেমিক্যালের মতো। তো চার্ট দেখে আপনারাই বলেন এটা নিয়ে আমি আর কি বলা উচিত। তো এই ক্ষেত্রে এটার সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো আমি ধরা দিতে পারি সর্বোচ্চ। সাপোর্ট রেজিস্ট্যান্স দেখতে হলে আমাকে অনেক নিচ থেকে একটা পিভট ড্র করে ফেলতে হবে। তো এই পিভট ড্র করার পরে 61.8% ব্রেকডাউন হয়েছে অনেক আগে, অনেক নিচে এসছে। মোটামুটি একটা যৌক্তিক সাপোর্ট থেকে বাড়ার চেষ্টা করছে। তবে এটার স্ট্যান্ডার্ড সাপোর্টটা হচ্ছে 96-97 টাকার কাছাকাছি জায়গা বা একটু নিচে, যে 90 টাকা রেঞ্জিংটা যদি আসতে পারে এটা খুবই একটা মার্ভেলাস বিষয় হয়ে দাঁড়াবে। তো এই জায়গাটার জন্য মেন্টালি প্রিপারেশন থাকা উচিত আমি বলবো বিকন ফার্মার ক্ষেত্রে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।